বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে লক্ষ্মী জবা গাছের পরিচর্যা। কী ধরনের পরিচর্যা করেছি অথবা এই সময় এই প্রচণ্ড গরমে মে মাসেতে কী ধরনের পরিচর্যা করব, গাছেতে কী ধরনের জৈব খাবার প্রয়োগ করব, টবের মাটিতে দুটো জৈব তরল লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করব। যে দুটো তরল লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করার ফলে লক্ষ্মী জবা গাছের পাতা থাকবে যেরকম সবুজ, সেরকম গাছের প্রত্যেকটা ডালেতে আসবে অগণিত পরিমাণে কুঁড়ি। তার সাথে সাথে বলবো যে লক্ষ্মী জবা গাছে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, কী ধরনের খাবার গাছের পাতাতে স্প্রে করতে হবে, সমস্তটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আজকের এই ভিডিওটা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা লক্ষ্মী জবা গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গরমকালের অন্যান্য জবা ফুল গাছগুলোর মতন এই লক্ষ্মী জবা গাছ হলো গরমকালের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল গাছ। অনেক বেশি পরিমাণে কুঁড়ি পেতে গেলে কিংবা লক্ষ্মী জবা গাছটাকে অনেক বেশি পরিমাণে ঝাগড়া করতে গেলে কয়েকটা ছোট ছোট পরিচর্যা অবশ্যই লক্ষ্মী গাছেতে করতে হবে। তাহলে কিন্তু লক্ষ্মী গাছটাকে যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া করা যাবে, সেরকম প্রত্যেকটা ডালের ডগায় ডগায় অগণিত পরিমাণে কুঁড়ি পাওয়া যাবে। অনেকে লক্ষ্মী জবা গাছেতে একটা দুটো কুঁড়ি আসার পরে গাছেতে কোনো রকম কুঁড়ি আসে না বা গাছের বৃদ্ধিও সেরকম হয় না। তাই প্রথম যে পরিচর্যাটা করতে হবে, যে ডালগুলোতে এখনও পর্যন্ত কুঁড়ি আসেনি সেই ডালগুলোর ডগাগুলোকে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে, মানে কেটে দিতে হবে ডগাগুলোকে। এইভাবে যদি কেটে দেওয়া যায়, কাটা জায়গার দুপাশ থেকে আবার দুটো শাখা বেরোবে এবং তাই সেই শাখার ডগাতে আবার অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে। 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, যেখানে দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতে এই লক্ষ্মী জবা গাছটাকে রাখতে হবে। লক্ষ্মী জবা গাছে অনেক বেশি পরিমাণে ফুল আনতে গেলে প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়। এই লক্ষ্মী জবা গাছগুলোকে যদি ছায়াযুক্ত জায়গায় রাখা হয় তাহলে কিন্তু যেরকম গাছের সঠিক বৃদ্ধি হবে না, সেরকম গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ অনেকটা বেড়ে যাবে। সাথে সাথে লক্ষ্মী জবা গাছের গোড়ার দিকটাকে ফাঁকা রাখতে হবে। এখানে দেখো আমার গোড়ার দিকে কিছু ডালপালা বেরিয়ে গেছে, এই ডালপালাগুলোকে আমি কেটে গোড়াটাকে ফাঁকা হালকা করে দেবো। এইভাবে কেটে এই গোড়াটাকে হালকা করে দেবো। এইভাবে প্রত্যেকটা ডালগুলোকে আমি কেটে দিলাম, নিচের দিকে ডালগুলোকে। এই জবা গাছের গোড়ার দিকে ভালোভাবে সূর্যের আলোটা পড়বে, সেই সূর্যের আলোর মাধ্যমে লক্ষ্মী জবা গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে। 3 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো লক্ষ্মী জবা গাছের টবের মাটিতে আমরা যখন জৈব বা রাসায়নিক খাবার দিই, এর ফলে কী হয়, টবের মাটিটা জাম্প হয়ে যায়, মাটির ভেতরে হাওয়া চলাচল করতে পারে না। তাই মাসে 2 বার করেই টবের মাটিটাকে যদি এইভাবে খুঁড়ে দেওয়া যায় তাহলে টবের মাটির ভেতরে খুব সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারবে। এর ফলে গাছটা যেরকম সুস্থ সবল থাকবে সেরকম প্রত্যেকটা গাছের ডালে ডালে এইভাবে কুঁড়ি আসতে আরম্ভ করবে। 4 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, গাছের সার্বিক বৃদ্ধি এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনার জন্য গাছের খাবার, এই গাছের খাবারের ওপরেই কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসা নির্ভর করে। যেহেতু এখন গরমকাল, তাই এখন লক্ষ্মী জবা গাছেতে কোনো রকম কেমিক্যাল সার দেবো না। যদিও কেমিক্যাল সার দিই সেটা খুবই কম পরিমাণে। গরমকালেতে লক্ষ্মী জবা গাছ বা অন্যান্য জবা গাছেতে জৈব খাবার দেওয়ার সাথে সাথে লিকুইড খাবারও কিছু প্রদান করি। লক্ষ্মী জবা গাছটা একটা আমার আছে 10 ইঞ্চি টবের মধ্যে। তা 10 ইঞ্চি টবের জন্য যে খাবারটা দেবো, এই যে চামচ, এই চামচের 1 চামচ নিয়েছি এখানে চা পাতা, 1 চামচ ফাঙ্গিসাইড হিসাবে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এই চামচের 3 চামচ নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো। তোমরা পাকা কলার খোসার গুঁড়োর জায়গায় পেঁয়াজের খোসাও নিতে পারো, কারণ পেঁয়াজের খোসা বা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে, আর জবা গাছ পটাশটা খুব ভীষণভাবে পছন্দ করে। তারপরে যে উপাদানটা নিয়েছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড এই সমস্ত খাবারটাকে গ্রহণ করতে ভীষণভাবে এই হিউমিক অ্যাসিড সাহায্য করবে। এটা কোনো খাবার নয়, এটা গাছের হজম শক্তি বাড়াবার টনিক। আর পাশে যে জিনিসটা দেখছি এটা হচ্ছে নিম খোল, এটা নিচ্ছি এই চামচের 1 চামচ। আর ডিমের খোসার গুঁড়ো বা ডিমের খোসা নিয়েছি 3টে। এই ডিমের খোসার গুঁড়ো বা ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,
তোমরা ডিমের খোসার পরিবর্তে হাড়গুলোও নিতে পারো। এই চামচে 1 চামচ নিয়েছি আমি সিং চাচা। কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইসবের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাবার জন্য এখানে যে ব্লু কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থাইমেট। এই যে আইসক্রিম খাবার যে চামচ, এই চামচে 1 চামচ নিয়েছি আমি থাইমেট। তোমরা এই থাইমেটটার পরিবর্তে তোমরা দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারো। এই সমস্ত উপকরণগুলো আমি একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবার টবের মাটিতে প্রয়োগ করব। টবের মাটিতে খাবার দেওয়ার আগে টবের উপরের দিকের মাটিটাকে প্রথমে এইভাবে তুলে নিতে হবে। মাটিটা আগে থেকে আমার খোঁড়া ছিল, তাই জন্য আলাদা করে আর খুঁড়ছি না। এইভাবে খালি উপরে যে পুরনো মাটিটাকে সেইটাকে তুলে নিতে হবে। তুলে তারপর খাবারটা মাটির মধ্যে দিতে হবে। টবের ওপর থেকে পুরনো মাটিটাকে তুলে তারপরে এই খাবারটা টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। খাবার দিয়ে দেওয়ার পরে খাবারের উপরে একটা যে কোনো কম্পোস্ট সার এইভাবে মালচিং করে দেবো। এখানে আমি দিচ্ছি ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পাতা পচা সার বা 1 বছরের পুরনো গোবর সারও দিতে পারো। যেহেতু এটা একটা আমার 10 ইঞ্চির টব, তাই 2 মুঠো মতন ভার্মি কম্পোস্ট এই খাবারগুলোর ওপর আমি এইভাবে মালচিং করে দিলাম। মালচিং করে দেওয়ার পর পুরনো যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা এইভাবে চাপা দিয়ে দেবো। এই কম্পোস্ট সারটা টবের মাটিতে দিলে কী হবে, টবের মাটিতে এই কম্পোস্ট সারটার গুণাগুণ অনেক। কারণ এই কম্পোস্ট সারের মধ্যে থাকে নানা রকম মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে, গাছকে সুস্থ সবল রাখতে ভীষণভাবে এই কম্পোস্ট সার সাহায্য করে। টবের মাটিতে জৈব খাবারটা দেওয়ার পরে একটা লিকুইড খাবার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এখানে যে দুটো লিকুইড খাবার দেখছো, একটা হলো এই যে ঘুঁটে, এই ঘুঁটে ভেজানো জল। এই ঘুঁটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে। পরের যে তরল লিকুইড খাবারটা দেখছো, এটা হচ্ছে পাকা কলা। এই পাকা কলা খোসা 2 থেকে 3 দিন টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবং এই যে ঘুঁটেটাকেও 2 থেকে 3 দিন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পাকা কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ, যা জবা গাছের জন্য অত্যন্ত জরুরি একটা প্রয়োজনীয় উপাদান। জবা গাছে প্রচুর ফুল আনার জন্য এই কলার খোসার অবদান অনস্বীকার্য। এই দুটো তরল লিকুইড খাবারকে একটা পাত্রে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই যে লিকুইড খাবারটা তৈরি হয়ে গেল, এই লিকুইড খাবারটাকে এরকম যে অনুষ্ঠানের বাড়ির কাপ আছে, এই কাপের 5 কাপ মানে 500 ml মতন 10 ইঞ্চি টবের মাটিতে এইভাবে দিয়ে দিতে হবে। জৈব খাবারটা মাসে 2 বার করে টবের মাটিতে দিতে হবে। আর জবা গাছ যেহেতু খেতে ভালোবাসে, তাই 2 বার করে খাবার দেওয়া অত্যন্ত জরুরি। আর এই যে তরল লিকুইড খাবারটা তৈরি করে দেখালাম, এই খাবারটাকে তোমাদের দিতে হবে সপ্তাহে 1 বার করে। তাহলেই গাছেতে যেরকম কুঁড়ির সংখ্যা বৃদ্ধি হবে, সেরকম গাছের পাতাগুলো থাকবে সবুজ চকচকে, সাথে সাথে গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিও হবে খুব তাড়াতাড়ি। গাছেতে যখন এরকম ফুল ফুটে শুকিয়ে যাবে, তখন কিন্তু গাছের এই ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলতে হবে। শুকনো শুকনো ফুলগুলোকে যদি কেটে না ফেলা হয়, তাহলে পাশের যে কুঁড়িগুলো, সেই পাশের কুঁড়িগুলো সঠিক বৃদ্ধি হবে না। প্রচণ্ড গরমেতে আমাদের লক্ষ্মী জবা গাছের পাতা অনেক সময় কুঁকড়ে যায়। যদি এই লক্ষ্মী জবা গাছগুলোকে প্রচণ্ড গরমের মধ্যে ছায়াযুক্ত জায়গাতে রাখা যায়, অথবা এরকম গ্রিন নেটের নিচে যদি রাখা যায়, তাহলে গাছের পাতাগুলো কখনোই হলুদ ফ্যাকাশে হবে না, অথবা কুঁড়িগুলো ঝরে পড়বে না, গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে না। 5 নম্বর পরিচর্যা হলো গাছের রোগ ও পোকা। প্রথমে বলি, জবা গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এই গরমকালে বাঁচাবার জন্য কী ধরনের কীটনাশক আমি গাছেতে ব্যবহার করি। যেহেতু এখন গরমকাল, তাই কেমিক্যাল কীটনাশক আমি কোনো জবা গাছেতে ব্যবহার করি না। আমি যে দুটো জৈব কীটনাশক ব্যবহার করি, একটা হলো কাকা আর একটা হলো নিম অয়েল। এই নিম অয়েল 1 লিটার জলে 1 চামচ, কাকা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দিই। এর ফলে মিলিবাগ বা সাদামাছি বা জাপ পোকা কোনো রকম গাছেতে আক্রমণ করতে পারে না। এই কীটনাশকটা স্প্রে করতে হবে মাসে 2 বার করে। মাসে 2 বার করে যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে পুরো গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। এর ফলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা যাবে না। মাসে 1 বার করে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতাতে স্প্রে করতে হবে। সেটা মিরাকুলানো হতে পারে অথবা বুস্টার 2।
যে কোনো একটা প্ল্যান্ট রেগুলেটর গাছের পাতাতে স্প্রে করতে হবে। যদি মিরাকোলানটা স্প্রে করো তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা, আর যদি বুস্টার 2টা স্প্রে করো তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে মাসে একবার করে স্প্রে করে দিতে হবে। মিরাকোলানের কাজ হলো গাছের কুঁড়ি যেগুলো হয় সেই কুঁড়ি বোটাকে মজবুত করে, গাছেতে ফুলের যে কালার এবং ফুলের সাইজ বৃদ্ধি করতে মিরাকোলানটা ভীষণভাবে সাহায্য করে। আর গাছেতে কুঁড়ির সংখ্যা বৃদ্ধি করতে গেলে যে খাবারটা অবশ্যই তোমাদের জবা গাছেতে স্প্রে করতে হবে সেটা হলো এই সাধারণত যে জিনিসটা দেখছো এটা হচ্ছে NPK 13-0-45, মানে 13% হচ্ছে নাইট্রোজেন, 0% হচ্ছে ফসফেট ও 45% পটাশ। এটা জবা গাছের অত্যন্ত একটা প্রিয় খাদ্য। তো এই চামচের 2 গ্রাম মতন 1 লিটার জলে দিয়ে মাসে 2বার করে জবা গাছের পাতাতে যদি তোমরা স্প্রে করতে পারো তাহলে জবা গাছের কুঁড়ির যে সংখ্যা সেই কুঁড়ির সংখ্যা বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করবে। মাসে একবার করে অবশ্যই গাছেতে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করা অত্যন্ত জরুরি। যেহেতু এখন গরমকাল, কোনো রকম কেমিক্যালযুক্ত মাইক্রো নিউট্রিয়েন্ট গাছের পাতাতে স্প্রে না করাই ভালো। আমি যে মাইক্রো নিউট্রিয়েন্টটা স্প্রে করি সেটা হলো সাগরিকা। 1 লিটার জলে 5 ml দিয়ে সকালবেলা সূর্য ওঠার আগে মাসে একবার করে দিয়ে দিই। এর ফলে জবা গাছেতে কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যায় না। বন্ধুরা, এই কটা ছোট ছোট পরিচর্যা তোমরা যদি লক্ষ্মী জবা গাছেতে করতে পারো তাহলে লক্ষ্মী জবা গাছটা যেরকম খুব দ্রুত বৃদ্ধি হবে, গাছের পাতা যেরকম সবুজ থাকবে, সেরকম গাছেতে কুঁড়ির যে সংখ্যা সেই কুঁড়ির সংখ্যা আসবে অসংখ্য পরিমাণে। বন্ধুরা, এটা ছিল মে মাসে লক্ষ্মী জবা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।